এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। Health Express brought to you by Poroshmoni Healthcare Private Limited, Robotic Asansol. নমস্কার, এক্সপ্রেস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। শনিবার বিকেল 4টে, আর শনিবার বিকেল 4টে মানেই হচ্ছে হেলথ এক্সপ্রেস। আর হেলথ এক্সপ্রেস মানে আপনাদেরকে সুস্থ থাকার বার্তা দিই আমরা এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে। আসলে প্রত্যেকটা এপিসোডে আমরা একটু স্বতন্ত্র বিষয় নিয়ে কথা বলি। বিষয় বলতে দেখুন, এর আগে যে বিষয়গুলো নিয়ে কথা হয়েছে বা আলোচনা হয়েছে আপনাদের সামনে, সেই বিষয়গুলো সত্যি একদম আনকরা ছিল, যেগুলো আপনাদের জানার বাইরে ছিল, ছোটোখাটো ঘটনা, কিন্তু তার যে মহত্ব কী, আমরা এই নিয়ে বিষয় নিয়ে প্রত্যেক সপ্তাহে আমরা আলোচনা করি। কিন্তু এবার যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা কিন্তু ভীষণভাবে, যেন হুয়ের একটা রিপোর্ট যেরকম বলছে, আপনাদের জানিয়ে রাখি, হু সম্পর্কে আপনাদের ধারণা আছে। হুয়ের একটা রিপোর্ট বলছে যে 40 থেকে 45 বছর এই যে বয়সের যে ভারতবর্ষের, তার মধ্যে প্রায় 60% লোক হার্টের সমস্যায় ভুগছে। এই যে হার্ট অর্থাৎ আপনাদের হৃদযন্ত্র, এই সমস্যায় ভুগছেন। আজকে আমরা যা কিছু আলোচনা করব, আপনার হৃদয় নিয়ে আলোচনা করব। হৃদয় বলতে আমি সেই হৃদয়ের কথা বলছি না, হার্ট যেখান থেকে, যেটা বন্ধ হয়ে গেলে আমাদের জীবন স্পন্দন বন্ধ হয়ে যাবে। হৃদয়ের এই যে সমস্যা অর্থাৎ হার্টের যে সমস্যা, সেই সমস্যা নিয়ে কথা বলবো। এবং এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন তিনি হচ্ছেন হেলথ ওয়ার্ল্ড হসপিটাল আসানসোলের বিশিষ্ট চিকিৎসক ডক্টর ঋষভ শুক্লা। অসংখ্য ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে আপনাকে পেয়ে আমরা সত্যি খুব খুশি। আমরা ধন্যবাদ জানাই যে হেলথ ওয়ার্ল্ড হসপিটালকে, কারণ তাদের জন্যই আমরা এই অনুষ্ঠানটা করতে পারি। আর বিশিষ্ট চিকিৎসকরা আসে আপনাদের পরামর্শ দিতে, সচেতন করতে। তবে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে যেটা আমরা বারবার চেষ্টা করি, আপনারা সচেতন হন। সচেতন হলে, আপনারা সচেতন হলে, সুস্থ থাকলে আমরা আমাদের অনুষ্ঠান চালিয়ে যেতে পারবো। প্রথমে আমার ভীষণভাবে যেটা যে এই যে হার্টের সমস্যা, অ্যাকচুয়ালি হার্টের সমস্যাটা কি হয় একটু যদি খুলে বলেন। হার্ট রিলেটেড ডিজিজ, অ্যাকচুয়ালি হার্ট এরকম একটা অর্গান যেটা পুরো বডিকে পাম্প করে ব্লাড। ওটাই একমাত্র অর্গান যেটা বডিকে পাম্প করতে পারে, অ্যান্ড হার্টের ফাংশনই ডিসাইড করে যে আমরা বেঁচে আছি না, আমরা আর বেঁচে নেই। হ্যাঁ, হার্ট বন্ধ হয়ে গেলেই কিন্তু আমাদের মৃত্যু হয়ে যায়। হ্যাঁ, কেন কি লাংসও যদি বন্ধ হয়ে যায় তাহলে ভেন্টিলেটর থ্রু দিয়ে ওটাকে চালানো যেতে পারে। যাতে ব্রেন যদি না কাজ করে তাহলে ওকে ব্রেন ডেড বলা হয়, বাট আলটিমেট ডেথ খালি হার্ট যখন বন্ধ হয়ে যায় চলা তখনই বলা হয়। আর হার্টের রিলেটেড দু রকমেরই রোগ সবচেয়ে কমনলি হতে পারে, সেটা হচ্ছে একটা হচ্ছে কন্ডাকশন নিয়ে, আর একটা হচ্ছে ব্লাড সাপ্লাই নিয়ে। মানে কি হার্টের যে রক্তটা আসছে সেটা রিলেটেড রোগ হতে পারে আইদার, সেটাকে কোরোনারি আর্টারি ডিজিজ বলা হয়, যে হার্টে যে ব্লাডটা সাপ্লাই করে তাকে কোরোনারি আর্টারিজ বলা হয়। সেকেন্ড হচ্ছে কন্ডাকশন সিস্টেম অফ হার্ট, যেটাতে আপনারা দেখেছেন অনেকজনের পেসমেকার দরকার হয়। তার মানে হার্ট যে ইম্পালসটা জেনারেট করে, যেটা ব্রেন থেকে আসে, যে ইম্পালসটা জেনারেশনের পাওয়ার, যেটা মাসেলটাকে কন্ট্রাক্ট করে হার্টের, সেইটা ভালো করে কাজ করে না। এই দুটো প্রাইমারিলি অসুবিধা হার্টে দেখা যেতে পারে। একদম, যেটা একদম খুব সুন্দর আপনাদের বোঝার জন্য বলছি। সমস্যা কিন্তু দুটো ক্ষেত্রে হয়। একটা হচ্ছে আপনার শরীরের যে যন্ত্রটা আছে হার্ট, যেটা সব সময় স্পন্দনটা দিচ্ছে, হাত দিলে যেটা অনুভব করতে পারছে সেটা, কিন্তু সেখান থেকে যে ব্লাড সার্কুলেশনের যে জায়গাগুলো, সেইখানের যদি কোনো সমস্যা হয় তাহলে সেক্ষেত্রেও একটা হার্ট ব্লকের একটা, যেটাকে ব্লক বলে, আচ্ছা ব্লক বলে,
দুটো সমস্যা আছে, এই দুটো সমস্যা হয় আমরা কিন্তু জানতেও পারি না, অজান্তেই ঘটে যায়। একটা সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই হার্টকে সুস্থ রাখার জন্য, হ্যাঁ মানে যদি বলা যায় হার্টকে সুস্থ রাখার জন্য খাদ্য কিভাবে একটা ভূমিকা নেয়? তো হার্টের সবচেয়ে প্রথমে যেইটা প্রথম রোগ বললাম, যেটা হার্টের যে ব্লক আপনি যেটা বলছেন, সেটা ডেভেলপ করে যখন আমাদের লাইফস্টাইল ভালো করে হয় না। লাইফস্টাইল ভালো হয় না তার মানে আমরা সেডেন্টারি লাইফস্টাইল, শুয়ে বসে আছি, ফিজিক্যাল অ্যাক্টিভিটি খুবই কম, আমাদের ওয়ার্ক ফ্রম হোম আছে যেখানে আমরা বাইরে অনেক কম যাই, হয়তো সপ্তাহে 2-3 দিনই যাই, বা বাইরে গেলেও সেরকম হাঁটাহাঁটি করি না, গাড়িতে যাই, 4 চাকায় যাই, হ্যাঁ। আর তার সাথে বাইরের খাবার দাবার খাই, ফাস্ট ফুড, যেটা হাইলি রিচ ইন কার্বোহাইড্রেটস, ফ্যাটস, হ্যাঁ, অ্যান্ড ব্যাড টাইপ অফ ফ্যাটস যেটা রিচ থাকে, ওই ফ্যাটগুলো যখন আপনি খাচ্ছেন তখন ওটা লিভারের থ্রু প্রসেস হয়ে কোথায় যায়, ওটা ব্লাডে অ্যাবজর্ব হয়। আর ব্লাডে অ্যাবজর্ব হয় ওটা হার্টের যে পেশিগুলো, যেটা সবচেয়ে সেইখানেই যায়, সেই জায়গাগুলোতে যে এখানে সবচেয়ে বেশি ব্লাড সাপ্লাই হয়, আর হার্টের নিজেরই ব্লাড সাপ্লাই অনেক বেশি, হ্যাঁ। তো ওই জায়গায় গিয়ে ওই আনহেলদি ফ্যাটসগুলো ডেপোজিট হয়ে যায়, হ্যাঁ, যেটা কোলেস্ট্রল, ট্রাইগ্লিসারাইডস যেটা আমরা বলি, হ্যাঁ, VLDL গুলো, ওইগুলো হালকা হালকা করে হার্টের যে আর্টারিজগুলো, যেখানে যেই পেশিগুলো দিয়ে, যেই ভেইন দিয়ে যেই ব্লাডটা যাচ্ছে, বাইপাস লাইনগুলো, ঠিক আছে, যেটা দিয়ে যাচ্ছে, আর্টারিকে কি বলে আমি জানি না বেঙ্গলিতে, বাট আর্টারিগুলো, ওটাতে কোলেস্ট্রল ওই ডেপোজিশন হয়ে যায়, ক্যালসিফিকেশন হয়ে যায়, তারপরে গিয়ে দিয়ে আস্তে আস্তে ওই নালিটা সরু হতে থাকে, একদম দিয়ে তার জন্যই ধীরে ধীরে হার্ট ব্লক ডেভেলপ করে। তার পার্সেন্টেজও হয়, আপনারা দেখেছেন অনেকজনই রিপোর্টে যে 50% ব্লক, 30% ব্লক, 90% ব্লক, এরকম করে ধীরে ধীরে ব্লকটা ডেভেলপ করে বিকজ অফ সেডেন্টারি লাইফস্টাইল অ্যান্ড ব্যাড ফুড হ্যাবিটস। তো বেস্ট পার্ট আমাদের ক্ষেত্রে কি হবে, এইসব ফুডকে টোটালি অ্যাভয়েড করা, স্পেশালি ফাস্ট ফুড, বেশি তেল দিয়ে বাড়িতে রান্না করা সেটাও খারাপ, ভাজাভাজি জিনিস মাঝে মাঝে চলবে, বাট রেগুলার এই জিনিসগুলো খাওয়াটা খুবই খারাপ। ট্রাই করবেন যে যতটা পসিবল আপনার খাবারটা লো কার্বোহাইড্রেটস হোক। কার্বোহাইড্রেটস আমাদের এসেনশিয়ালি উইট থেকেই আসে, হ্যাঁ, শাকসবজি খাওয়াটা ভেরি গুড, বাট উইট থেকেই আসে অ্যান্ড ভাত দিয়ে আসে। সো ভাত অ্যান্ড রুটির পরিমাণটা যেন কম হোক, অ্যান্ড ডাল এবং তরকারির পরিমাণটা যেন খাওয়া দাওয়ায় বেশি হোক, তাতে কার্বোহাইড্রেটসও ইনটেক কম হবে, কারণ কার্বোহাইড্রেটসও লেটার অন গিয়ে ফ্যাটে কনভার্ট হয়, হ্যাঁ। তো এইসব প্রিকশনস না নেওয়ার জন্যই আমাদের কার্ডিয়াক ডিজিজ বা হার্ট ব্লক ডেভেলপ হয়। একদম খুব সুন্দর, যেটা আপনারা আপনাদের বাড়িতে পাইপ দেখেছেন, কলের পাইপ, দীর্ঘদিন যদি সেটাই যদি জল যদি কোনো কারণে আপনারা দেখবেন মাঝে মাঝে কল বন্ধ হয়ে যাচ্ছে, তার কারণ হচ্ছে সেখান দিয়ে জল আসছে না, তার কারণ হচ্ছে ভেতরটা আয়রনে জাম হয়ে যায়, জাম হয়ে গেলে জলের ফ্লোটা কি হচ্ছে, আটকে যাচ্ছে। তো ঠিক তেমনি ডাক্তারবাবু যেটা বলছে যে ঠিক এইভাবে কিন্তু আমাদের ব্লাডের যে ব্লক হলে এক্ষেত্রে কিন্তু ওই ধমনী বা শিরার মধ্যে যেগুলো হচ্ছে সেখানে ব্লক হচ্ছে, আর তখনই এটা হচ্ছে যে অতিরিক্ত তৈলজাত খাবার যদি আমরা খাই, অতিরিক্ত তৈলজাত খাবার যদি খাই, তাহলে সেক্ষেত্রে এই ব্লকেজটা যত বেশি হবে তত বেশি হার্টের সমস্যা হবে, এবং সেটা আপনারা ফিল করতে পারবেন, সিঁড়ি দিয়ে ওঠানামা করার সময় এগুলো কিন্তু ভীষণভাবে ফিল করা যায়। তো সুতরাং এটাও একটা কথা, যখনই এই ধরনের কিছু হবে তখন কিন্তু একটা জিনিস বলি, দ্রুত একজন চিকিৎসকের কাছে পৌঁছে যাওয়াটা ভীষণ দরকার, কারণ ব্লকটা পুরোপুরি যদি ব্লক হয়ে যায় সেক্ষেত্রে জীবনের ঝুঁকি থাকে, বা অন্যরকম একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে, প্যারালাইসিসের মতো ঘটনাও ঘটে যেতে পারে। সেক্ষেত্রে চিকিৎসা আছে, যদি এইভাবে ব্লকেজ হয়ে যায় তারও তো একটা চিকিৎসা আছে। একদম, সেটারও চিকিৎসা আছে। মানে ওই ব্লকটা অ্যাকচুয়ালি হার্টে সবচেয়ে বেশি দেখা যায়, কিন্তু অন্য কোনো জায়গায় বডি হতে পারে। সাপোজ একটা ভেইনে হলো, দিয়ে ভেইনটা আবার হার্টে ফিরছে, আর হার্ট থেকে আবার সাপ্লাই করছে পুরো বডিতে। তো এই ব্লকটা যদি পায়ের কোনো শিরাতে হয়েছে, হ্যাঁ, পায়ের কোনো ভেনে হয়েছে, তো এখান থেকে ওটা ডিসলজ হয়, মানে এখান থেকে বেরিয়ে ওটা হার্টে গিয়ে আবার আরেক ধরনের ব্লক করতে পারে, ওটাকে এম্বোলিজম বলা হয়, হ্যাঁ। ওইটা ব্লক করতে পারে, ব্রেনে গিয়ে ব্লক করে দিতে পারে, লাংসে গিয়ে ব্লক করে দিতে পারে। তো এইগুলো হচ্ছে পুরোপুরি ইমার্জেন্সি কন্ডিশনস, হ্যাঁ, যেটা আপনাকে সময় খুবই কম দেবে। এই জন্য সতর্ক থাকতে হয়, স্পেশালি যাদের এজ 40-45 এর ওপরে হয়ে গেছে, সেদের ক্ষেত্রে খুবই সতর্ক থাকতে হয় যে এরকম যদি কোনো সিমটমস দেখা দিচ্ছে, যে আমরা হাঁটাচলা করলে শ্বাসকষ্ট হচ্ছে, বা এমনি শুয়ে থাকলেও শ্বাসকষ্ট হচ্ছে, বুকে ব্যথা হচ্ছে, একদিকে যাচ্ছে, বা গলায় ব্যথা হচ্ছে, কানে শুনতে অসুবিধা হচ্ছে, এইগুলো হচ্ছে কমন সাইন্স অ্যান্ড সিমটমস। যেটা এরও চিকিৎসা ডেফিনেটলি আছে। প্রাইমারিলি চিকিৎসা আছে যে ওই ব্লকটাকে আইদার আপনি স্টেন্ট দিয়ে, যেটা আমরা ক্যাথ ল্যাবে করি, সেটা হচ্ছে স্টেন্ট দিয়ে, হ্যাঁ, অ্যাঞ্জিওপ্লাস্টি যেটা বলা হয়, আগে অ্যাঞ্জিওগ্রাফি করে আইডেন্টিফাই করা যে কোন কোন জায়গায়
জায়গায় ব্লক আছে, তারপরে অ্যাঞ্জিওপ্লাস্টি করে ওই জায়গায় স্টেন্ট বসিয়ে ওই ব্লকটাকে ওয়াইডেন করা, মানে একদম খুলে দেওয়া। হ্যাঁ, কারণ আর্টারিগুলো তো ফ্লেক্সিবল, যেমন জলের পাইপটা ফ্লেক্সিবল না, ওটাতে স্টেন্ট বসানো যাবে না, বাট ওটা পরিষ্কার করতে হবে। হ্যাঁ, ওটা আর্টারিগুলো হচ্ছে ফ্লেক্সিবল, তো স্টেন্ট বসিয়ে ওটা যদি ডাইলেট করা হয়, তারপরও কিন্তু লাইফস্টাইল মডিফাই করে ভালোভাবে যদি থাকা হয়, তাহলে আপনার আর কোনো প্রবলেম ফিউচারে ডেভেলপ করবে না। সেটা গলার ক্ষেত্রে, মানে ব্রেনের ক্ষেত্রেও সেম অ্যান্ড হার্টের ক্ষেত্রেও সেম, বাকি অর্গানসগুলোর ক্ষেত্রেও সেম। যদি ব্লক হয় তো সেই জায়গায় ডাইলেট করে দিলে বা স্টেন্ট বসিয়ে দিলে সেটা আবার নর্মাল ব্লাড সাপ্লাই রিস্টোর হয়ে যায়, নর্মাল ধমনীরগুলোর ব্লাড সাপ্লাই রিস্টোর হয়ে যায়। এটা একটা ভীষণ আপনার এই পরিপ্রেক্ষিতে আমার খুব জানতে ইচ্ছা করছে, মানে অনেকেই বুকে ব্যথা মানেই মনে করে হার্টের, মানে আমার হার্টের সমস্যা, এটা কি ঠিক? না, কোশ্চেন সব সময় বুকের ব্যথা হার্টের অসুবিধা হয় না। অনেকজনের, মানে যারা স্পেশালি ইয়াং এজ গ্রুপ থাকে 20 থেকে 30 বছর, হ্যাঁ, তাদেরও মাঝে মধ্যে হার্টের ব্যথা নিয়ে কমপ্লেন করে। তো সেটা 2-3 ধরনের ব্যথা হতে পারে। ডেফিনেটলি আমার যদি বুকে ব্যথা কেউ নিয়ে আসে, তাকে ইসিজি এন্ড ইকো তো করতেই হবে, দেখার জন্য যে কোনো মেজর হার্টের প্রবলেম নেই, হ্যাঁ, সেটাকে রুল আউট করতে হবে ফার্স্ট অফ অল। কিন্তু তারপরে অনেকগুলো কারণ আছে, যেমন স্ট্রেস আছে, অ্যাংজাইটি আছে, ভেতরে ঘাবড়াহট হচ্ছে, হ্যাঁ, কোনো ঘাড়ে কোনো শিরা চাপ পড়ে গেছে, কোনো নার্ভে চাপ পড়ে গেছে, হ্যাঁ, স্নায়ুগুলোতে চাপ পড়ে গেছে ঘাড়ের, তাহলেও হার্টে ব্যথা হতে পারে। হার্টে কোনো মাসেলে যদি চোট লেগে গেছে, হ্যাঁ, হার্টের সামনে যে মাসেলসগুলো থাকে, যেটা পেক্টোরালস মাসেল বলা হয়, চেস্টের মাসেলগুলো, ওটাতে কোনো চোট লেগে গেছে, তার জন্য হতে পারে। স্পেশালি এটা জিম করা মানুষের এটা হয়, হ্যাঁ, হঠাৎ করে কমপ্লেন করে, তো এখন ওরা ভাবে যে আমরা বেশি এক্সারসাইজ করিনি, তো বাট ওটা অ্যাকচুয়ালি কোনো ইনজুরি হতে পারে, বা সে মাস্কুলার পেন, স্প্যাজম হতে পারে, খিচ ধরে আছে পেশিগুলোতে, তার জন্য হতে পারে, হ্যাঁ, বা পেটের ব্যথা, অনেক সময় হার্ট বার্ন বলে, বুকে জ্বালা করছে, সেটাও মানে যেটা গ্যাস গ্যাস বলে, হ্যাঁ, সেটাকেও মাঝে মধ্যে বুকে ব্যথা নিয়ে কমপ্লেন করে, হ্যাঁ, কমপ্লেন করে আসে মানুষরা। তো এই ধরনের 4-5 কজেস থাকে যেটার জন্য হার্ট এক হতে পারে বা হার্টে পেইন হতে পারে। আপনি যেটা বলছেন, খুব সুন্দর একটা কথা বললেন যে অনেক সময় গ্যাসের জন্য বুকে ব্যথা হতে পারে, কিন্তু আমরা যদি হার্টের ব্যথাটাকেও আবার গ্যাসের ব্যথা করে নিই, সেটাও একটা সমস্যা। হ্যাঁ, সেটা সমস্যা। এই জন্য সবকটা ইস্যুস স্পেশালি রিলেটেড টু হার্টকে সিরিয়াসলি নিতে হবে। বুকে ব্যথা হচ্ছে, অবশ্যই একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে নিলাম, কেউ বুদ্ধি দিল যে এটা আপনার গ্যাসের জন্য হচ্ছে, না, আপনাকে বুঝতে হবে যে আপনার ব্যথাটা কোথায় হচ্ছে। অভিজ্ঞ একজন ডাক্তারই বলতে পারে যে আপনার ব্যথাটা কোথায় হচ্ছে এবং কিসের জন্য হচ্ছে। সুতরাং বুকে ব্যথাকে একদম অবহেলা করা যাবে না। যে কোনো সময় যদি সামান্যতম বুকের ব্যথা আপনি অনুভব করছেন বা আপনার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, এটা কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, যে আমরা আমাদের বেশি হাঁটার পরে একটু শ্বাস নিতে কষ্ট হচ্ছে, তাহলে বুঝতে হবে যে এটা একবার দেখিয়ে নেওয়া দরকার, যে আমার এটা হাঁপানির জন্য হচ্ছে, অ্যাজমার জন্য হচ্ছে, না আমার হার্টের সমস্যা হচ্ছে। কেন দেখুন, হার্টের সমস্যার এর পরবর্তীকালে যেটা হতে পারে সেটা হচ্ছে স্ট্রোক হতে পারে। এক্স্যাক্টলি, আপনি ফিরেও আসতে পারেন, নাও ফিরে আসতে পারেন। একদমই তাই। তো যেই জন্যই মানে আমরা যখন অনেকক্ষণ হাঁটার পর যে বুকে ব্যথাটা এক্সপিরিয়েন্স করি, হ্যাঁ, সেটাকে অ্যানজাইনা বলা হয়, অ্যানজাইনাল পেন, হ্যাঁ। তো সেটা বেসিক্যালি মানে যে চলতে ফিরতে যে বুকে ব্যথা হচ্ছে বা শ্বাসকষ্ট হচ্ছে, সেটা দুটো কারণেই হতে পারে প্রাইমারিলি, ঠিক আছে। খুব বেশিরভাগ দুটো কারণেই হয়। একটা হচ্ছে লাংসের জন্য, যদি এই যে পলিউশনের জন্য বা সেরকম কোনো জন্য লাংসে কিছু চেঞ্জেস চলে আসে, হ্যাঁ, তার জন্য অনেকক্ষণ হাঁটার পর আমাদের বুকে ব্যথা বা শ্বাস নিতে কষ্ট হতে পারে, বা অনেকক্ষণ হাঁটার পর বা কিছুক্ষণ হাঁটার পরও বুকে ব্যথা বা শ্বাসকষ্ট হতে পারে, হ্যাঁ। তো এই যদি এটা হার্টের কারণে হয়, তাহলে ওটাকে স্টেবল অ্যানজাইনা বলা হয়। স্টেবল অ্যানজাইনা রিলেটিভলি সেফ থাকে, মানে হাঁটার পর যখন বুকে ব্যথা হচ্ছে তখন যে বা শ্বাসকষ্ট হচ্ছে, সেটা অতটা জানলেবাক নয়, কিন্তু ওটাই যদি আপনি ছেড়ে রেখে দেন, তখন ওটা আনস্টেবল অ্যানজাইনা হয়ে যাবে, মানে যে কোনো সময় আপনার বুকে ব্যথা হচ্ছে বা শ্বাসকষ্ট হচ্ছে, ঠিক আছে। তো আপনাকে এই জিনিসটাকে, এই সিমটমটাকে, যে হাঁটলে শ্বাসকষ্ট হচ্ছে, এই সিমটমটাকে হালকার মধ্যে না নেওয়াটাই বেটার। যে এই জিনিসটাকে নিয়ে অ্যাটলিস্ট একটা প্রাইমারি ফিজিশিয়ান, মানে আপনার যে পাশে যে ডাক্তারবাবু আছেন, তাকে গিয়ে নিশ্চয়ই একবার দেখাতে হয়, হ্যাঁ, এই জিনিসটাকে। একদম, যেটা খুব দামি কথা, ডাক্তারবাবুর কথা থেকে আমি আপনাদের বলছি, সম্প্রতি আপনারা দেখতে পেয়েছেন যে খেলার মাঠে খেলতে খেলতে ছেলেটি মারা গেল। কারণ সে আগে থেকে হয়তো খেয়াল করেনি তার হার্টের অবস্থাটা কি আছে, হার্ট ফেল করে গেল। কারণ সে ওই পরিশ্রম, ওই
দৌড়ানোটা বা ওই অতক্ষণ হার্টটাকে ইসে করে রাখার মতো সেই ক্যাপাসিটি হয়তো ছিল না। আসলে এগুলো এড়িয়ে যাওয়া, ছোটোখাটো হয়তো সমস্যা হচ্ছে, আমার মনে হয় এটা আমাদের একটু শারীরিক কন্ডিশন, আবার 2-3 দিন খাটলে হয়ে যাবে তা নয়। আপনাকে যখনই, আবার আরেকটা কথা বলছি, যে আপনি যখন সকালবেলা মর্নিং ওয়াক করতে গিয়ে অনেকক্ষণ ধরে মর্নিং ওয়াক করার পর আপনি ভাবছেন আপনার কষ্ট হচ্ছে, আমি অনেককে দেখেছি ঘেমে যাচ্ছেন, আপনি ভাবছেন ঘামটা শরীরের জন্য খুব ভালো, আপনার কিন্তু কষ্ট হচ্ছে, সেই সময়টা যদি আপনি একটা বয়স একটা তো ম্যাটার করে, এটা একটা বয়স ম্যাটার করে। আমরা বেশিরভাগ লোককে দেখেছি একটু বয়সকালেই বেশি হাঁটতে, শরীর সচেতন হয় মানুষ, 50-এর পরে একটু সচেতন হয়, তার থেকে বেশি 50 হলে 60 বছর হলে আপনার 60 মনে হচ্ছে রিটায়ারমেন্টের পরে এবার একটু শরীরটাকে দেখা দরকার, যে সময়টা দেখা দরকার আমরা সেই সময়টা দেখি না। আমরা বয়সকালে এসে ভাবি একটু মর্নিং ওয়াক করবো, আমার শরীরটা যায়, আসলে তা না। বয়স একটা সময় থাকতে থাকতে শরীরকে একটা জায়গায় নিয়ে আসতে হবে, আর নিয়ে না আসলেই সেখানে কিন্তু বিপদ বাড়বে। আমার খুব জানতে ইচ্ছা করতে, একটা তো জানলাম যে আমরা আবার আপনাদের খুব ইম্পর্টেন্ট একটা জিনিস বলি হার্টের জন্য, সেটা হচ্ছে লবণ। আমরা যে নমক মানে লবণটা খাই, সেই লবণের সঙ্গে হার্টের কি কোনো সম্পর্ক আছে? লবণ অনেকজন হয় সম্পর্ক আছে, মানে আপনি নর্মাল যদি নমক খাচ্ছেন, মানে যেটা একদম মিডিয়াম টাইপ অফ সল্টি ফুড যখন খাচ্ছেন বাড়িতে, তখন ওটা গুড, সেটাই দরকার অ্যাকচুয়ালি আমার বডিকে। হ্যাঁ, এবার খুব কমও নমক দেবো না, কেন কি তাতে সোডিয়াম ফল করতে পারে, আলাদা রকম সিমটমস দেখা যেতে পারে। হ্যাঁ, কিন্তু এই যে খাবার ওপরও যখন আমরা এক্সট্রা লবণ দিচ্ছি, হ্যাঁ, বা অনেকজন হয় যে লঙ্কার সাথে লবণ একটু খাবার সাথে খাচ্ছি, তো তখন যখন লবণটা এক্সেস অ্যামাউন্ট আমাদের বডিতে চলে আসে, তো ওটা কি করে ইজ ওয়াটার রিটেন করতে থাকে, মানে ওটা বডিকে অ্যালাউ করে যে আরও বেশি আমি জলটাকে আমার বডির ভেতরে ধরে রাখি। হ্যাঁ, এটাকে বলা হয় রিটেনশন। এবার যখন জলের পরিমাণ আপনার বডিতে বেশি হয়ে যাবে, তার মানে সবকটা ওয়েইনস অ্যান্ড আর্টারিজেও জলের পরিমাণটা বেশি থাকবে, তার ফলে কি হয় ইজ আমাদের ব্লাড প্রেশারটা কিন্তু আস্তে আস্তে বাড়ে। এবার ক্রনিক, অনেকজন এটা সঙ্গে সঙ্গে ভাবতে পারে না বা বুঝতে পারে না, হয়তো মা বাবারও কোনোদিন ব্লাড প্রেশার নেই, কিন্তু বেশি লবণ খাবার জন্যে ব্লাড প্রেশারটা ধীরে ধীরে এই ইন্ডিভিজুয়ালের বাড়লো, যে ওটা ওভারলুক করার ফলে কি হবে, অনেক দিন সাপোজ কোনো বিনা কোনো চেকআপ বা ব্লাড প্রেশার না মাপার জন্যে ওটা একটা জানলেবা বিমারির রূপ নিতে পারে। ঠিক আছে, আপনি বলছেন অতিরিক্ত লবণ খেলে প্রেশারের একটা সম্ভাবনা ডেফিনেটলি আছে। 1, 2 নম্বর হচ্ছে হার্টের জন্য প্রেশারও একটা বড় ফ্যাক্টর। একদম, যদি আমাদের হার্টে মানে এই যে বললাম যে ক্রনিক্যালি যদি আমার প্রেশার বেড়ে থাকছে, অনেকক্ষণ ধরে প্রেশার বেড়ে থাকছে, তাতে কি হবে, হার্ট মানে কি করছে ভেতরে ইজ বেশি অ্যামাউন্ট অফ ব্লাড আছে যেহেতু বডিতে, তাতে হার্টও বেশি জোরে পাম্প করছে, তার মানে হার্টের কিছু মাসেলস একটু বেশি কাজ করছে। হ্যাঁ, আর ওটা ফলে তারপরে পরবর্তীকালে ওটা হাইপারট্রফি ডেভেলপ করে, আর তার জন্য কি হয়, হার্টের ব্লাড সাপ্লাইটাও বেড়ে যায়, আর যেখানেই ব্লাড সাপ্লাই বাড়বে আবার সেই হার্টের ব্লক ধীরে ধীরে শুরু হতে দেখা দিতে পারে। হ্যাঁ, বা যে আর্টারিগুলো থাকে হার্টে, সেটা ডিউ টু মানে কনস্ট্যান্ট হাই ব্লাড প্রেশার, ওটা আবার একটা ফিক্সড অ্যামাউন্টেই ডাইলেটেড থাকবে, ওটা নাই সরু হবে নাই মোটা হবে। যেমন নর্মাল পাইপ থাকে সেটা তো একটা ফিক্সড লেন্থের হয়, কিন্তু হার্টের পাইপ যেটা থাকে সেটা ছোট হয় বড় হয়, সেটা হচ্ছে নর্মাল ফাংশন হার্টের যে আর্টারিগুলোর, হ্যাঁ, বা ধমনীগুলোর। হ্যাঁ, কিন্তু অনেক দিন ধরে যার ব্লাড প্রেশার বেশি আছে, তার কিন্তু হার্টের যে আর্টারিগুলোর সেটার ইলাস্টিসিটি মানে এই যে বড় হচ্ছে ছোট হচ্ছে এই প্রপার্টিটা লস হয়ে যাবে। তারপরেও যদি আবারও ফাস্টফুড খায় বা কোলেস্ট্রল একটু অ্যামাউন্টেও যদি ডিপোজিট হয়ে যায়, তাহলে কিন্তু সাংঘাতিক হয়ে যাবে তার জন্য। এটা ভয়ঙ্কর বার্তা। আপনারা সত্যি, আমি দেখেছি বেশিরভাগ হার্টের রুগীদের দেখেছি, আপনারা যখন খাচ্ছেন মানে দিনের দুপুরবেলার খাবারটা যখন খান বা রাতের বেলা যখন খাবারটা খান, ওই কাঁচা নুন মানে রান্না করা নুনের মধ্যে অতটা এফেক্টিভ নয়, কিন্তু ওই কাঁচা নুন যারা মুঠো মুঠো কাঁচা নুন খাবারের সঙ্গে মিশে গেছে, এইটা অনেকটা বেশি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, একদম ভীষণভাবে ক্ষতিকর। আরেকটা ডাক্তারবাবু, কিন্তু দেখুন আমাদের এই অনুষ্ঠানের একটা মুখ্য উদ্দেশ্য থাকে আপনাদেরকে সচেতন করা, যারা হাই প্রেশারের রুগী, প্রেশারের তো একটা নর্মাল ব্যাপার আছে যে কতটা পর্যন্ত আপনি থাকতে পারবেন, এটা অবশ্য আমি বললে আপনারা যতটা না বিশ্বাসযোগ্য হবে। আমি ডাক্তারবাবুর কাছে জানতে চাইবো, নর্মাল প্রেশার, অ্যাবনর্মাল প্রেশার মানে হাই প্রেশার, এর একটা মাপটা কতটা হওয়া ঠিক? এটা ইউজুয়ালি বয়স অনুযায়ী থাকে, এটা কম বয়সে কম থাকে, বেশি বয়সে বেশি থাকে। তো নর্মালি আমরা বলি যে বিলো 45, 120 থেকে 80
ওপরে 10 নিচে 10 হতে পারে দুদিকেই, হ্যাঁ 120ও 130 আর 110 হতে পারে, আর নিচেটাও 90ও হতে পারে, কিন্তু 90 এর চেয়ে কম, এন্ড এইদিকে 70 হতে পারে। মানে 90 হলে তো লো প্রেসার হয়ে গেল, 90 এর নিচে 90 হলে তাও হাই প্রেসার, মানে নিচেরটা ডায়াস্টোলিক প্রেসার, হ্যাঁ, আচ্ছা। ওটা যদি 90 হয়, 90 এর চেয়ে কম থাকে তাহলে ঠিক আছে, মানে 70 থেকে 90 এর মধ্যে থাকলে ঠিক আছে, এন্ড উপরেরটা 110 থেকে 130 এর মধ্যে থাকলে ঠিক আছে। নেক্সট হচ্ছে যাদের 45 এন্ড অ্যাবাভ এজ হয়ে গেছে তাদের কিন্তু 140 আপার মানে সিস্টোলিক প্রেসার যেটা 140, আর ডায়াস্টোলিক প্রেসার মোটামুটি 85ই ধরা হয়। এইদিকে ওটা 85 থেকে 90 95ও যেতে পারে মাঝে মাঝে, কিন্তু নট ক্রনিক্যালি, আর এইদিকে 75ও যেতে পারে। একটা বয়সের পর ওটা আবার 150, আর এইদিকে নিচেরটা 85 পার্মানেন্টলি থাকে, হ্যাঁ, কারণ ওই যে আর্টারির মধ্যে চেঞ্জেস সেটা আপনি কোনো ধরনেই এড়িয়ে যেতে পারবেন না, ঠিক আছে, ওটা উইথ এজ, ইট ইজ অলসো এজ রিলেটেড চেঞ্জ। তো এজের জন্য এরকম ব্লাড প্রেশার ভেরিয়েশন আমরা দেখতে পারি। তো নর্মাল ইয়াং ইন্ডিভিজুয়ালের 120/80 অ্যান্ড ওল্ড এজের জন্য 140/85 ইজ দ্য নর্মাল প্রেশার লিমিট। হ্যাঁ, একদম। তাহলে আমরা জানি সচরাচর আমরা দেখেছি এটা যাদের 40 থেকে 45 হয় প্রেশারটা কিন্তু আপ একটু বাড়ে, একদম বাড়ে। তবে এটাকে কন্ট্রোল করা যায়, কন্ট্রোল করার উপায়ও আছে। যেটা বলার বক্তব্য আপনাদের প্রথমে বলেছি আবার বলছি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু তারা কিন্তু জানাচ্ছেন ভারতে 40 থেকে 45 বছর যাদের বয়স তাদের মধ্যে প্রায় 60%, 60 to 69% লোক কিন্তু হার্টের সমস্যা অর্থাৎ হৃদযন্ত্রের সমস্যায় ভুগছে। তার অনেকগুলো কারণ আছে, সেই কারণগুলোর জন্য আলাদা আরেকদিন অনুষ্ঠান করা যাবে। কিন্তু যেটা আমার ভীষণ জানতে ইচ্ছা করছে, তাহলে সুস্থ থাকার জন্য আমার খাবারটা কি হবে, মানে ফুডটা কি হবে, ফুডটা কি হওয়া উচিত? আপনার ফুড যেটা হবে সেটা ডেফিনেটলি কম তেলে বানানো। হ্যাঁ, আমরা ইন্ডিয়ান ডায়েট করি তো এই জন্য আমরা ওই তেলটাই নিরামিষ খাবারটাও একটা আমিষকে ছাড়িয়ে যায় এক্স্যাক্টলি। হ্যাঁ, তো এই জন্যই আমরা মানে যখন ইউজ করব তো আমি বলে দিই যে রিফাইন্ড অয়েল থেকে বেটার হচ্ছে মাস্টার্ড অয়েল, কম পরিমাণে। বেটার ইজ অলিভ অয়েল, কিন্তু মাস্টার্ড অয়েল ইজ অলসো মানে অ্যাকসেপ্টেবল, যে মাস্টার্ড অয়েলেও সর্ষে তেলেও রান্না করতে পারেন। পরিমাণ তেলের কম হবে, সব কিছুতে ভাজাভাজি এভরিডে অ্যাভয়েড করতে হবে। গ্রিন ভেজিটেবলস বেশি ইউটিলাইজ করতে হবে, রুটি ভাতের পরিমাণ কম করতে হবে, ডালও লিমিটেড কোয়ান্টিটি, এই নয় যে 2-3 কাটোরি ডাল খেয়ে নিচ্ছি, ডালও লিমিটেড কোয়ান্টিটি কিন্তু, হ্যাঁ। অ্যান্ড স্যালাড অ্যান্ড দই, এই দুটো জিনিস আপনার লাঞ্চ অ্যান্ড ডিনারে যেন ডেফিনেটলি ইনক্লুড হোক। হ্যাঁ, ব্রেকফাস্ট একদম হেভি হবে না। অনেকেই এখানে ওয়েস্ট বেঙ্গলে যেমন আমাদের থাকে যে ব্রেকফাস্টটা হেভি করব, লাঞ্চটা লাইট করব, বাট ওটা শুড বি অ্যাকচুয়ালি অপোজিট। ব্রেকফাস্ট লাইট করতে হবে, লাঞ্চটা মডারেট অ্যামাউন্টে করতে পারি, লাঞ্চ শুড ইনক্লুড লিটল বিট অফ রাইস অ্যান্ড ডাল, অ্যান্ড সবজির পরিমাণটা যেন বেশি থাকে, গ্রিন ভেজিটেবল স্পেশালি, স্যালাড ডেফিনেটলি ইনক্লুডেড থাকে যেন। অ্যান্ড এর মধ্যেও মিড ডেতে মানে লাঞ্চ অ্যান্ড ব্রেকফাস্টের মাঝখানে আপনার একটু একটা ফল খেতে হবে। হ্যাঁ, বিকেলের দিকে একটা হ্যাঁ, আমরা ইউজুয়ালি মিড ডেতেই বলি, মানে 12টা দুপুর বেলা 12টার দিকেই বলি। অ্যান্ড বিকেলের দিকে আমরা বলি ওই চপ সিঙ্গারা সমস্যা না খেয়ে আমাদের ওইগুলো একদম অ্যাভয়েড করে, কেন বিকেলে 2-3 ঘন্টার পর যখনই আমাদের লাঞ্চটা প্রসেস হয়ে যায় তখন আবার একটা খিদের একটা ফেজ থাকে, হ্যাঁ, যেটাতে ইনসুলিন আবার ডিমান্ড করে বডিকে যে আমাদের খেতে হবে, কিছু একটা খেতে হবে, মুখে দিতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি একদম এই হাই ফ্যাট ফুড বা বাইরের ফাস্ট ফুড যেমন চপ সিঙ্গারা, হ্যাঁ, এইসব যদি খান তাহলে ওটা কিন্তু বডিতে খুব তাড়াতাড়ি মেটাবলাইজ হবে, খুব জলদি অ্যাবজর্ব হবে। তো সেই জায়গায় আমরা কি খেতে পারি, আমরা খেতে পারি হচ্ছে, অ্যান্ড মুড়িও, ইনফ্যাক্ট মুড়িও খুব বাজে, হ্যাঁ, এই ক্ষেত্রে সবাই মুড়ি মাখা বগেরা খায়, হ্যাঁ, কিন্তু এইগুলোকে অ্যাভয়েড করে আমরা যদি একটু মাখানা খাই, মাখানা ইজ এ হিন্দি ওয়ার্ড, হ্যাঁ, আমি জানি না ওটাকে বেঙ্গলিতে কি বলে, বেঙ্গলিতে ওর কোনো ওয়ার্ড নেই, হ্যাঁ, সাদা রঙের ছোট ছোট গোল মতন থাকে মাখানে, হ্যাঁ, ওইটা খেতে পারি, বা পাম্পকিন সিডস অ্যান্ড ওয়াটারমেলন সিডস, এটা একটু পরিমাণেও খেলে এটা আপনার ওই যে যে হাঙ্গারটা আছে, হাঙ্গার, সেটাকে অ্যাভয়েড করবে। বিকেলের দিকে আমরা ওয়াটারমেলনও খেতে পারি, সেটাও হাঙ্গারটাকে অ্যাভয়েড করার জন্য খুব ভালো। অ্যান্ড আদারওয়াইজ টমেটো স্যালাডও খেতে পারি, সেটাও খুব ভালো। আর রাতের খাবারটা যত তাড়াতাড়ি খেয়ে নেওয়া যেতে পারে তত ভালো, কারণ 12 ঘন্টা ফাস্টিং ব্রেকফাস্ট আর ডিনারের মধ্যে থাকা ইজ গুড। খুব সুন্দর ডাক্তারবাবু বলেছেন, আপনাদের এটা ভীষণভাবে শোনা দরকার। দেখুন, আমরা যেটা বলতে চাইছি যে আমাদের জীবনযাত্রাটা, আমাদের চলাফেরাটা, আমাদের প্রাত্যহিক জীবনটা, ডেলি যে জীবনটা, সেখানে একটা বড় ভূমিকা হচ্ছে আমরা কি খাচ্ছি। একদম সেই খাবারটা আমরা সকালে, দেখুন খাবার মানেই আমি পেট ভরে খেয়ে নিলাম এমন দরকার নেই, কিন্তু
খাবারটার একটা গ্যাপিং রেখে, প্রত্যেকজন ডাক্তারবাবুরাই বলে একটা গ্যাপিং রেখে খাবার খাবেন যেন খাবারটা মানে পরিপাক হতে সময় লাগে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় আপনার শরীরকে সুস্থ রাখার জন্য হার্টের একটা বড় ভূমিকা রয়েছে। সবটা নিয়ে আসবো, আরও অনেক কথা আছে সে নিয়ে আসবো, তবে এই সময় একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাব। ফিরে আসছি বিজ্ঞাপন বিরতির পর, আপনারা একটু অপেক্ষা করুন। চিকিৎসা ক্ষেত্রে এক যুগান্তকারী নাম হেলথ ওয়ার্ল্ড হসপিটাল। অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি, অভিজ্ঞ ও স্বনামধন্য ডাক্তারদের সুপরামর্শ, এক ছাদের তলায় সব রকম টেস্টের ব্যবস্থা সম্পন্ন হেলথ ওয়ার্ল্ড হসপিটাল মানেই স্বাস্থ্যক্ষেত্রে এক ধাপ এগিয়ে যাওয়া। আমাদের ঠিকানা সৃষ্টিনগর, কন্যাপুর, আসানসোল, ওয়েস্ট বেঙ্গল 713305। একদম ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, আর এই মুহূর্তে চলছে হেলথ এক্সপ্রেস, অর্থাৎ আপনাকে সুস্থ থাকার বার্তা দিতে আমরা এসেছি। আর এই অনুষ্ঠানের যার জন্য সম্ভব হচ্ছে সেটা হচ্ছে হেলথ ওয়ার্ল্ড হসপিটাল আসানসোল, পরিকাঠামোর সর্বোত্তম। একদম আমরা আজকের হার্টের সমস্যা নিয়ে আসছি, যেটা নিয়ে কথা বলতে বলতে আমরা থেমে গেছিলাম। আপনিও হয়তো ভাবছেন বাকি খবরটা কি বলবে, তবে হার্টের একটা কথা বলি। আপনারা অল্প বয়সে হয়তো অনেক কিছু খেতে পারেন, তবে বাড়ির খাবারটাকে এবার পরিবেশের অনুকূলে কিন্তু আপনাকে তুলে নিতে হবে। এখন থেকে যদি সচেতন হন তাহলে বাকি পরিবারের সবাই সুস্থ থাকবে। খাবারটা যেটা ডাক্তারবাবু বললেন সেটা হচ্ছে সুস্থ থাকার জন্য খাবার প্রচুর পরিমাণে ভেজিটেবলটা খেতে বলছেন। তবে একটা কথা বলি, আমাদের মানে হিন্দুদের বলতে গেলে সনাতন হিন্দুদের যদি বলি, তাদের ভেজিটেবলটাও কিন্তু আমিষের থেকেও মারাত্মক। হ্যাঁ, পনিরটাও খাচ্ছে একদম তেলে ভেজে, তারপর বেশ রসিয়ে। আমরা আলুর দম খাই, সেটাকেও এত তেল দিয়ে বানিয়ে খাই। এঁচড়ের কোপ্তা, যা কিছু বানাচ্ছি আমরা, সোয়াবিন বানাচ্ছি, যা বানাচ্ছি তাতে প্রচুর পরিমাণ তেল ব্যবহার করছি। আমার মনে হয় সেটাও অনেকটাই আমাদের ভুল। এক্স্যাক্টলি, আমাদের সবচেয়ে বড় ভুল থাকে যে আমরা সব জিনিসে আলু মিশিয়ে দিই, আর এটা করি। সেকেন্ড ভুল হচ্ছে যে আমরা শুধু আলুরও সবজি খাই, যেমন আলু চোখা খাই, আলুর দম আপনি যেটা বললেন সেটাও খাই। হ্যাঁ, তো আলুটা আমাদের পরিমাণ, মানে আমাদের ডেলি খাবারে পরিমাণটা একটু বেশি হয়ে যায়। হ্যাঁ, তার ফলে আমাদের কি করা উচিত, যখনই আমরা আলু দম বানাচ্ছি কম তেলে, যেটা বললাম মাস্টার্ড অয়েলে, কম তেলে একদম আলু দম খাবেন, ডেফিনেটলি খাবেন, কিন্তু 15 দিন 20 দিনে একবার খেলে কোনো ক্ষতি হবে না। হ্যাঁ, অ্যান্ড সেকেন্ড জিনিস হচ্ছে বেশিরভাগ চেষ্টা করবেন যে খালি আলুদম না বানিয়ে তাতে আরও কিছু ভেজিটেবলস যদি ঢালা যায় তাহলে খুবই ভালো হবে। অ্যান্ড যখন আপনি অন্য ভেজিটেবলস বানাচ্ছি, যখন সয়াবিন বানাচ্ছি, পনিরেও আলু দিচ্ছি, ঠিক আছে, ওই জিনিসগুলো অ্যাভয়েড করে খালি পনির, খালি সয়াবিন বা খালি ঢ্যাঁড়স এইগুলোর তরকারি বানানোর চেষ্টা করবেন। আর একটু তেলটা প্লিজ অনুগ্রহ করে কম দেবেন। হ্যাঁ, আপনার জিভের স্বাদ রাখতে গিয়ে হার্টটাকে আপনি কিন্তু এক্স্যাক্টলি, হ্যাঁ, এটা ডাইরেক্ট ইম্প্যাক্ট হয় না, ডেফিনেটলি হার্টে কোনো ডাইরেক্ট ইম্প্যাক্ট হয় না বেশি আলু খেলে, কিন্তু আলু খেলে আমাদের সুগারটা স্পাইক করে। আর সুগারটা এরকম একটা জিনিস যেটা এটা ইজ আ সাইলেন্ট কিলার। হ্যাঁ, কারণ সুগারটা বেড়ে গেলে আপনি কোনোদিনই বুঝতে পারবেন না আপনার সুগার অ্যাবনর্মাল বা আপনার টাইপ 2 ডায়াবেটিস হয়ে গেছে। অনেক দিনের পর 5-6 বছর পর যখন সিমটমস আসা চালু করবে, হ্যাঁ, সেটা সিমটমস যে কোনো পার্ট অফ দ্য বডিতে থেকে শুরু হতে পারে, তখনই আপনার মনে হবে যে না এবার আমার সুগার হয়ে গেছে, মানে চিকিৎসা করে বোঝা যাবে যে এটা আমার সুগার হয়ে গেছে, আমার ওষুধ খেতে হবে সেটার জন্য, আর তার সঙ্গে আমার ডায়েট এবার কন্ট্রোল করতে হবে। কিন্তু এই যে আপনি আগে থেকে প্রিকশনটা যদি আপনি আগে থেকে নিয়ে নেন তাহলে এই জিনিসটা আপনি অনেকটাই অ্যাভয়েড করতে পারবেন। খাবার দাবার যদি আমি একটা এজের পর, সাপোজ 38, 40, 42 এর পর আমি যদি খাবার দাবার একদম রেস্ট্রিক্ট করে দিই, তাহলে কিন্তু এই চান্সেস অফ ডেভেলপিং সুগার, টাইপ 2 ডায়াবেটিস উইল বি লেস, অনেকটাই লেস। হ্যাঁ, আর তার ফলে কি হবে ইজ আমার আর ডায়াবেটিস ডাইরেক্টলি তো কোনো জায়গায় হার্ম করবে না, ডায়াবেটিসের জন্য অন্যান্য সিমটমস ডেভেলপ করে, সেটা মাথা থেকে শুরু করে পা পর্যন্ত যে কোনো জায়গায় ওটা এফেক্ট করতে পারে।
সবচেয়ে বেশি ভাগ করে ওটা হার্টে ডেফিনেটলি, যেটা বললাম ওই যে করোনারি আর্টারি ডিজিজ যেটা হচ্ছে হার্টে ব্লক, হ্যাঁ সেটা অনেকটাই মানে ডায়াবেটিস ইজ অলসো রেসপন্সিবল, ওয়ান অফ দ্য কজেস, লিডিং কজেস যেটার জন্য হার্টে ব্লক হয়। হ্যাঁ, বা ওই হার্টের কন্ডাকশন সিস্টেম যেটা আমি প্রথমে বলেছিলাম যে কন্ডাকশন সিস্টেমের অসুবিধা, সেটাও ডায়াবেটিসের জন্য হতে পারে বা হাইপারটেনশনের জন্য হতে পারে। তো যদি ওই জিনিসটা আমি এই লাইফস্টাইল ডিজিজ, ডায়াবেটিস, হাইপারটেনশন, ওবেসিটি, থাইরয়েড, এইগুলোকে লাইফস্টাইল ডিজিজ বলা হয়। তো এই লাইফস্টাইল ডিজিজ যদি আমি অ্যাভয়েড করতে পারি একটা অ্যাক্টিভ লাইফস্টাইল অ্যান্ড ভালো খাবার দাবার সাথে, হ্যাঁ তাহলে কিন্তু আমাদের শরীর খুবই ভালো আমরা যত্ন করে রাখতে পারবো অনেক দিন। একদম ডাক্তারবাবুর কথা অনুযায়ী বলছি। আমরা আরও একটা জিনিস বোধহয় একটু ডাক্তারবাবুর সাথে যে জানতে চাইবো, আমার ভীষণ জানতে ইচ্ছা করছে যে আমরা মিষ্টি খেতে ভীষণ ভালোবাসি, মিষ্টিটা কি কোনো এফেক্ট করে বেশি মিষ্টি খাওয়াটা? বেশি মিষ্টি মানে কি, আপনি যদি ডেইলি 3 বেলা বা 2 বেলা মিষ্টি খাচ্ছেন সেটা তো আগেন আবার সুগারটা বাড়াবেই বডিতে। হ্যাঁ, এবার সুগারটা বাড়লে ওটা অনেকজন প্রসেস করে নেয়। অ্যাপ্রক্সিমেটলি 20-30% লোকজনের সুগার নিয়ে মেটাবলিজমটা ভালো থাকে, কিন্তু রিমেনিং 70% এর সুগারের মেটাবলিজমটা এফেক্ট হয়ে যায়, তার মানে কার্বোহাইড্রেট মেটাবলিজম এফেক্ট হয়ে যায়। হ্যাঁ, তো তার ফলে কি হয়, ও যদি কম পরিমাণে চিনি খাচ্ছে তাহলে যতটুকু বডিতে ভেতরে যাচ্ছে ততটুকু বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, ভালো বডি ভালো করে মেটাবলিজম করে দিচ্ছে, কোনো সুগার স্পাইক হচ্ছে না, কোনো ইনসুলিন স্পাইক হচ্ছে না। কিন্তু যখন আমার মেটাবলিজম ইম্পেয়ার্ড আছে সুগারকে নিয়ে, মানে আমার বডি ভালো করে ওটাকে কনভার্ট করে ওটাকে বডিতে অ্যাবজর্ব করতে পারছে না, তখনই আমার সুগারটা হঠাৎ করে অনেক বেশি বেড়ে যাবে ফর আ সার্টেন পিরিয়ড, মানে 1 ঘন্টার জন্য হলো সাপোজ, অনেকটাই বেড়ে গেল, তারপর আবার নর্মালে চলে এলো। ঠিক আছে, এই সুগার স্পাইকিং এর জন্য আমাদের যে বিটা সেলস যেটা থাকে প্যানক্রিয়াসে, সেইগুলো কনফিউজ হয়ে যায়, সেইগুলো বুঝতে পারেন যে আমি ইনসুলিন কতটা ছাড়বো, কতটা রিটেন করে রাখবো, অ্যান্ড সেই ক্ষেত্রেই ডায়াবেটিসটা ডেভেলপ করে পরবর্তীকালে। একদম। আমার আরেকটা জিনিস জানতে ইচ্ছা করছে যে ধূমপান কি একটা হৃদযন্ত্রের জন্য বড় কারণ হতে পারে? ধূম্রপান হচ্ছে এই হার্টের রোগের জন্য প্রাইমারলি কজ। হ্যাঁ, বিকজ ওটা বেশি খেলেও হার্টে এই যেটা বললাম যেটা ব্লক, আবার কোলেস্ট্রল ওটাকে কি করে, ওটা তো ডাইরেক্টলি ওটা তো ধোঁয়া ডাইরেক্টলি তো যায় না, বাট ওটা কোলেস্ট্রল মেটাবলিজমটাকে বাড়িয়ে দেয়। তার মানে আমি যতটাই ফ্যাট খাচ্ছি, তো একটুকু ফ্যাট খেলেও, হ্যাঁ ধূম্রপান করলে ওটা পুরো মেটাবলিজ হয়ে, মানে ওটা অ্যাবজর্ব হয়ে বডিতে ওই জায়গাগুলো, এই ধমনীগুলোতেই গিয়ে ডেপোজিট হবে। হ্যাঁ, এই জিনিসটাকে অ্যাক্সেলারেট করে দেয় একদম। ধূম্রপান। আমরা হয়তো এটা আমরা খুব খেয়ালে, ধূমপানে আমাদের শুধুমাত্র শ্বাসযন্ত্রের উপর প্রভাব পড়তে পারে তা নয়, তার মানে এটা অন্য জায়গায় গিয়েও, হার্টের জায়গায় গিয়েও প্রভাব পড়তে পারে। তাহলে যারা মদ খায়, সেই মদের ক্ষেত্রে কি অ্যালকোহলও কি একটা বড় এফেক্ট করে? বেশি অ্যালকোহল খাবারটা ইজ ব্যাড ফর হেলথ। ঠিক আছে, তো তার মানে কি, মানে আমি যদি আমি পরিমাণে যদি বলি যে 30 ml করে যদি আমি 2 to 4 ইউনিটস নিচ্ছি এভরিডে, তাহলে ওটা শরীর পক্ষে ভালো। ওর থেকে একটুও বেশি হলে ওটা কিন্তু উল্টো কাজ করবে। হ্যাঁ, শরীর পক্ষে ভালো কেন এত কম ইউনিট, কেন অ্যালকোহল ইজ প্রাইমারি ডায়ুরেটিক, মানে ওটা জলটাকে বের করে দেয়, আর জল বেরোলে আমার ব্লাড প্রেশারটা রেগুলেট থাকবে। হ্যাঁ, সেকেন্ড হচ্ছে ওই কোলেস্ট্রলটাকেও একটু ওটা ডিজলভ করতে সুবিধা দেয়। কিন্তু বেশি যদি আমি খেয়ে নিই, মানে ওই যে 120 ml এর যদি বেশি খেয়ে নিই, তখন কিন্তু ওটা উল্টো এফেক্ট হয় পুরোপুরি। তার মানে কি, এবার ওটা কি করবে, এবার ও ব্লাড প্রেশার বাড়াবে। ঠিক আছে, আর কোলেস্ট্রলটাকে আরো বেশি রিটেন করবে। হ্যাঁ, আর ফ্যাট দেখেছেন যারা অনেক ক্রনিক ড্রিঙ্কার হয়, অ্যালকোহলিক হয়, তাদের ভুঁড়ি অনেক বেড়ে যায়, কারণ ওটা ফ্যাট মেটাবলিজম করতে দেয় না, ফ্যাটটাকে বডি থেকে বার করতেই দেয় না, ফ্যাটটা রিটেন হয়ে থাকে। আর রিটেন হয়ে কোথায় যাবে, ওই ইয়েগুলো ধমনীগুলোতেই, ওই হার্টে ব্রেনে স্ট্রোক ক্রিয়েট করবে। হ্যাঁ, তো প্রাইমারলি এক্সেসিভ অ্যালকোহলিজম ইজ ব্যাড ফর হেলথ। একদম। তাহলে বুঝতেই পারছেন, হ্যাঁ ডাক্তারবাবু বলছেন না একদম খাবেন না, তাহলে অতিরিক্ত খাওয়াটা ভীষণ স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। যারা খান আর কি, তাদেরকে তো খাওয়াটা কম খাওয়াটা অনেকটা ভালো, নিজের স্বাস্থ্যের পক্ষেও ভালো, পরিবেশের পক্ষেও ভালো, পরিবারের পক্ষেও ভালো। যাক, আমি এবার যেটা বলতে চাইবো, দেখুন আমি ছোট ছোট করে প্রশ্ন করছি, যেগুলো আপনাদের আছে, দর্শকদের যে প্রশ্নগুলো সেগুলোই আমি ছোট ছোট করে পড়ছি। যেটা হচ্ছে চাপ, মানসিক চাপ অর্থাৎ স্ট্রেস, সেটাও কি হার্টের উপর এফেক্ট করে? তো চাপ, আমাদের যেটা চাপ মানে মানসিক স্ট্রেস যেটা আমরা বলা হয়, ঠিক আছে, সেটা আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা ভাবে ডিল করে। কারোর বেশি চাপ দিলে ওদের অ্যাংজাইটি হয়ে যায়, মানে ঘাবড়াহাট হয় বা ডিপ্রেশনে চলে যায়। হ্যাঁ, এইরকম হয়। সেকেন্ড মানুষ হয় যে খুব কাম থাকে, হয়তো হতে পারে ভেতর থেকে খুব কাম আছে, কোয়াইট আছে। হ্যাঁ, যেমন সচিন তেন্ডুলকরের উপরে চাপ আছে, 100 করতেই হবে 50 বলে, তখন ও চাপ চলে আসবে। বাইরে থেকে ও খুব কাম দেখাবে, খুব ভালো ব্যাটিং করছে, কিন্তু ভেতরে যে স্ট্রেসটা ডেভেলপ করেছে ও খালি ওই বুঝতে পারবে। তো সেই সব স্ট্রেসফুল সিনারিওতে
একটা জিনিস হয়, মানে এটা খুব রিসেন্টলি ধরা পড়েছে যে কর্টিসল লেভেলটা আমাদের ব্রেন থেকে রিলিজ হয়, যেটা সেই কর্টিসলটা ইজ দ্য প্রাইমারি হরমোন যেটা স্ট্রেসকে রেসপন্ড করে। আমাদের যত বেশি স্ট্রেস থাকবে কর্টিসলটা আরও বাড়বে, আর যখনই কর্টিসলটা বেড়ে যাবে বাকি ওটা ইনহিবিট করে দেবে বাকি সব হরমোনস অ্যান্ড বাকি সব কেমিক্যাল এনজাইমসকে। মানে কি, যদি আমি ফ্যাট মেটাবলিজম করার জন্য আমার লিভার কোনো এনজাইম ছাড়ছে, বাইল ছাড়ছে, তখন ওটাকে ইনহিবিট করে দেবে। ঠিক আছে, সব কটা এনজাইমসকে ওটা ইনহিবিট করে দেয়, যার ফলে কি হয়, একটা নেগেটিভ এফেক্ট হয়, যার জন্য ব্লাড প্রেশারও বাড়ে, ব্লাড প্রেশার রেগুলেট হতে পারছে না, ইনসুলিনও ইনহিবিট হয়ে যাতে, তো আমার সুগারও বাড়ছে। তো স্ট্রেস খুবই একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা কর্টিসলে মেজার হয়। আর তার জন্যই কি হয় ইজ মানুষে কি, আর অনেকজনের এরকমও হয় যে স্ট্রেস নিলেও কোনো কর্টিসলে কোনো ইম্প্যাক্ট হয় না বা খুবই কুল থাকে, কাম থাকে, কামলি সব খেলে। তো বাট অনেক ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয় যে স্ট্রেস নিলে ওটা আলাদা আলাদাভাবে আসে, তো সেটা ইনসুলিন রেগুলেশনটাকে ইম্পেয়ার করতে পারে, যার জন্য আপনার ডায়াবেটিস হবে, তারপরে হাইপারটেনশন ক্রিয়েট করতে পারে, থাইরয়েড ক্রিয়েট করতে পারে, যেটা মহিলাদের ক্ষেত্রে বেশি হয়, বা সেটা ওবেসিটিও হতে পারে, তার জন্য স্ট্রেস বেশি স্ট্রেসের জন্য ওবেসিটিও হতে পারে। সিস্টের গিয়ে একদম ধাক্কা মারে। একদম ভেরি ব্যাড। আর সত্যি আমরা চমকে যাচ্ছি। দেখুন, প্রশ্ন ছোট কিন্তু বিশেষভাবে আপনাদের এগুলো জানা দরকার বলেই আমাদের কিন্তু এই হেলথ এক্সপ্রেস। আমি আরেকটা জিনিস ভীষণভাবে জানতে চাইবো যে এই চাপ থেকে মুক্ত হওয়ার উপায় কি? চাপ থেকে মুক্ত হওয়ার উপায় হচ্ছে এটা, এবার এটার ভেতরে হচ্ছে স্ট্রেস ম্যানেজমেন্ট টেকনিক থাকে অনেক কটা। যেমন বলা হয় যে, যেমন আপনি কোনো, এটাকে থট ব্লক বলা হয় অ্যাকচুয়ালি। আপনি একটা স্ট্রেসফুল সিনারিও সাপোজ ক্রিয়েট করলে, বসের সাথে ঝামেলা হয়েছে বা কিছু হয়েছে, বা কালিগের সাথে ঝামেলা হয়েছে, সেরকম একটা স্ট্রেসফুল সিনারি, বা বাড়িতে অশান্তি হয়েছে, স্ট্রেসফুল সিনারিও ক্রিয়েট হয়েছে, সেটা তো একটা ব্রিফ পিরিয়ড, 5 মিনিট 10 মিনিটের জন্য সেই স্ট্রেসফুল সিনারিওতে আছেন, কিন্তু তারপরে আপনি যে ভাবনা চিন্তাটা করেন বা যেটাকে নিয়ে আপনি বাড়িতে যান, তারপরে ওটা ভাবনা চিন্তা করেন, সেটা অ্যাকচুয়ালি বেশি হার্ম করে। তো সেই ক্ষেত্রে কি করা উচিত, আমাদের থট ব্লক করে দেওয়া উচিত। যার মানে এই, আমি হঠাৎ করে নিজেকে আবার অ্যানালাইজ করে ভাববো যে আমি এই জিনিসটা কেন ভাবছি, আমি এখন একটা শান্ত পরিবেশে চলে এসেছি, আমি এই জিনিসটা না ভেবে অন্য কিছু দিকে ডাইভার্ট করব দিমাগটা। এটাকে আপনার অ্যাক্টিভলি নিজে ভাবতে হবে। এক্স্যাক্টলি। সেকেন্ড জিনিস হচ্ছে যে আমি একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটি করলে আমার কর্টিসল লেভেলটা নর্মাল হয়ে যাবে। ঠিক আছে, আমার অন্যান্য বডির যে এনজাইমস বা ফ্যাট মেটাবলিজম যেটা হয়, সেটা আবার নর্মালি ইনিশিয়েট করবে, মানে আবার শুরু থেকে ইনিশিয়েট করা চালু করে দেবে। একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটি করলে আপনার স্ট্রেস লেভেলটা অনেক কমে যাবে। আর ফিজিক্যাল অ্যাক্টিভিটির সাথে যদি আমি একটু রিল্যাক্সেশন টেকনিক করি, যেমন আমি তো সবসময় অফিসে যখন চেয়ারে টেবিলে বসে আছি, আমার পুরো বডিটা রিল্যাক্স করার জন্য আমি যদি সোফাতে আরামসে একদম বসে নিঃশ্বাসের উপরে যদি ফোকাস করি, হ্যাঁ, মানে প্রাণায়াম বগেরা, অনুলোম বিলোম বগেরা করি একটু, তাতেও আমার স্ট্রেস কিন্তু অনেকটাই কমবে। একদম। খুব ডাক্তারবাবু কথার মধ্যে ভীষণভাবে গুরুত্বপূর্ণ কথাগুলো রয়েছে। সত্যি আমাদের প্রত্যেকেরই কম বেশি মানসিক চাপ আছে, যেই মুহূর্তে যেরকম চলছে। আপনারা যদি বলেন, একজনকে অবশ্যই দেখেছেন যে সবচেয়ে ভালো চাপ মুক্ত হওয়ার একটা রাস্তা হচ্ছে হাঁটা। মানে সেই সময়টা যখন আপনি ভাবছেন কোনো কিছু খুব স্ট্রেস আসছে, আপনি যদি পায়চারি করতে পারেন, আলটিমেট কিছুটা ওর মধ্যে দিয়ে কমে যায়। এটা আমি দেখেছি অনেক বড় বড় করে রাজ্যের মুখ্যমন্ত্রীকেও দেখেছি বেশি হাঁটতে, বলে হাঁটলে মনে নাকি স্ট্রেস ওনার অনেক কমে যায়। এটা আমরা দেখেছি। তবে আমরা যারা শিথিল করার উপায় তো পেলাম, আপনি কি আরও জানেন? আমার ভীষণ জানতে ইচ্ছা করছে, যাদের পর্যাপ্ত ঘুম হয় না, ঘুম একটা হার্টের পক্ষে বড় কারণ হতে পারে। অ্যাবসলিউটলি, কারণ ঘুম মানে হার্টও ইনফ্যাক্ট হচ্ছে একটা মাসেল বডি এর, ঠিক আছে। এবার ওটা কোনো সময় ওটা কোনো রেস্ট পায় না, এটা আপনার মানতে পারে। রেস্ট কিভাবে পায়? ও যদি 1 সেকেন্ডে একবার যদি বিট করে, তাহলে ও 30% টাইমস ও কন্ট্রাক্ট করছে, আর বাকি 60% টাইম ও কন্ট্রাক্ট করছে না, কিন্তু পার সেকেন্ড ও কন্ট্রাক্ট করছে, হ্যাঁ, আর তাতেই সেটা ব্লাড সাপ্লাই করছে পুরো বডিতে। এবার যখন আমার বিপি বেড়ে যায়, তখন আমার হার্ট রেট যখন বেড়ে যায়, তখন সেই ক্ষেত্রে কি হয় ইজ আমার হার্ট বেশি পাম্প করতে হবে ব্লাড, তো বেশি ওই 1 সেকেন্ডে যেটা 30% করছিল সেটা 40% 50% অবধি চলে যায়, তখন বেশি কাজ করছে। বাট নর্মাল হচ্ছে ও 1 সেকেন্ডে 30%-এরও কম কাজ করবে। যখন আমার ঘুম হয়, তখন হার্ট মাসেল কিছুটাও হলেও রিল্যাক্সেশন পায়, কারণ আমার বডি একটা এরকম পজিশনে থাকে যাতে গুরুত্বাকর্ষণ কাজ করে না, আর হার্ট খুব ইজিলি কন্ট্রাক্ট করে। সেই ক্ষেত্রে আমার প্রেশারও ভালো থাকে। প্রথম জিনিস হচ্ছে হার্টের মাসেলের ফাংশনাল রিকভারি, যে রিকভারির জন্য যে হার্টের মাসেল, হার্ট ইজ অলসো মাসেল না, তো ওটারও ফাংশনাল রিকভারির জন্য আমাদের
ঘুমটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ একটু রেস্ট পেলেও ও হার্টের আমার যে ফাংশন আছে সেটা প্রিজার্ভ থাকবে। যদি আমার ঘুম কম হলো, আবার সেই স্ট্রেসফুল লাইফ, আবার সকাল গিয়ে সেই আবার অফিসে যাওয়া, নানা রকমের স্ট্রেসের সাথে ডিল করা, সেটাও হচ্ছে একটা নেগেটিভ ইম্প্যাক্ট হয় বডির উপর। আপনি যেটা বলছেন যে শরীরের ঘুম হচ্ছে একটা বড় ভাইটাল জিনিস, একদম শুধু হার্টের জন্য নয়, আপনার পরের দিনটার জন্য ঘুমটা ভীষণ ভাইটাল। আর ঘুমের জন্য আমি যাক এটা তো শুনলাম, হ্যাঁ আমরা সত্যি এগুলো নিয়ে ভাববার বিষয় রয়েছে। আরেকটা বিষয় হচ্ছে যে দেখবেন অনেকের স্থূল চেহারা, মানে হেলদি, প্রচন্ড বেশি হেলদি চেহারা, তাদেরকে ওষুধ খেতে হয়। এটা এই হেলদি চেহারা কি হার্টের উপর কোনো প্রভাব ফেলতে পারে? ওই যে ওদের হেলদি চেহারা হয় এই কারণে, কারণ ওদের ফ্যাট মেটাবলিজমটা ভালো করে হয় না। মানে যে ওরা একটুও খেলে, সাপোজ ভাত রুটিও কম পরিমাণেই খাচ্ছেন, কিন্তু ওটা বেশিরভাগে অ্যাবজর্ব হচ্ছে বডিতে, আর ওটা ডেপোজিট হচ্ছে আমার পেটের অ্যারাউন্ডে, ডেপোজিট হচ্ছে মাসেলার স্কিনের মধ্যে, ডেপোজিট হচ্ছে, যেটাকে পেরিফেরাল ফ্যাট বলা হয়, পেটেরটাকে ভিসেরাল ফ্যাট বলা হয়। এই যে এক্সেস অ্যামাউন্ট অফ ফ্যাট থাকে, এটা না মেটাবলাইজ হয়ে কি হয় ওটা আবার সেই ব্লাড সাপ্লাইগুলোতে ইম্পেয়ার করে। আবার সেই যে মাইক্রো ব্লাড সাপ্লাই থাকে, মানে সব কিছু তো মানে ওই ধমনীগুলো থেকে যায়, ধমনী পরে গিয়ে কি হয়, ক্যাপিলারিজ, একদম পাতলা পাতলা ক্যাপিলারিজ, ওটাতেও ওই ফ্যাট ডেপোজিশনগুলো হয়, কোলেস্ট্রল ট্রাইগ্লিসারাইডসগুলো ওইখানেও গিয়ে ডেপোজিট হয়। তো আর তারপরে হচ্ছে যে ওরা ফিজিক্যাল অ্যাক্টিভিটি অনেক কম হয়, হ্যাঁ, তাও যখন করতে পারে না, বডির জন্য করতে পারে না, কিন্তু ইনিশিয়েট করলেই আবার সেই ঠিক ওর নর্মাল ফিজিওলজি আবার ঠিক হয়ে যাবে, আবার সেই একটু পাতলা হবে ডেফিনেটলি, অ্যান্ড সেটা একটা খুব ভালো এফেক্ট হবে টু প্রিভেন্ট, মানে এই লাইফস্টাইল ডিজিজ বা কার্ডিয়াক ডিজিজ প্রিভেন্ট করার জন্য সেটা একটা খুবই ভাইটাল রোল প্লে করবে। যেমন আপনি বললেন ঘুমের খুব ইম্পর্টেন্স আছে, মানে 7 থেকে 8 ঘন্টা ঘুম আমাদের অ্যাবসলিউটলি ইম্পর্টেন্ট পুরো বডিরই অ্যাকচুয়ালি ফাংশনাল রিকভারির জন্য। আমাদের রিকভারির জন্য যেটা স্ট্রেস হয়েছে, বা যেরকম ফিজিক্যাল স্ট্রেস, মেন্টাল স্ট্রেস, যে কোনো ধরনের স্ট্রেস হোক বা সোসাইটাল স্ট্রেস, ওটা থেকে রিকভারির জন্য আমাদের অ্যাটলিস্ট ব্রেনকে 8 ঘন্টা, হ্যাঁ, একদমই রেস্টে রাখতে হবে, তার মানে ঘুমোতে হবে। সেকেন্ড হচ্ছে যে তার সঙ্গে যদি আমি নর্মাল মানুষ আছি, আমার কোনো রোগ নেই, তার সাথে আমি যদি 30 মিনিটস নর্মালও আমি যদি হাঁটি করি, 30 মিনিটস মানে এরকম নয় যে কোন পেসে হাঁটবো, 30 মিনিটসে আমার অ্যাটলিস্ট 3 কিলোমিটার কভার করতে হবে। এটা হচ্ছে মিনিমাম একদম 3 কিলোমিটার ইন 30 মিনিটস যদি আমি কভার করি প্রত্যেক দিন, তাহলে আমি একটা ভালো, মানে আমার শরীর পক্ষে খুব ভালো, ইটস ভেরি গুড, কোনো ডিজিজ হবে না, কোনো লাইফস্টাইল ডিজিজ সেই ক্ষেত্রে একদমই হবে না। একটা জিনিস হচ্ছে যাদের দীর্ঘমেয়াদী হার্টের সমস্যা আছে, মানে লং টাইম হার্টের প্রবলেম রয়েছে, তাদের সুস্থ থাকার জন্য আপনি কি বার্তা দেবেন? যাদের ওইটা হচ্ছে পুরোপুরি সাবজেক্টিভ জিনিস, ওটা একটা মানুষের সাথে অন্য মানুষের যে প্রবলেমসগুলো থাকে সেটা অনেক বেশি ডিফারেন্স থাকে। সাপোজ কারোর পেসমেকার হয়েছে, তো ওকে সুস্থ থাকার জন্য যেটা করতে হবে, তাদের হার্ট ব্লকের পেশেন্টের কিন্তু সেই জিনিসগুলো করলে চলবে না। পেসমেকার ইউজুয়ালি কেন দরকার হয়, সেটা সবচেয়ে কমন কারণ হচ্ছে হঠাৎ করে মাথা ঘুরে যায়, হঠাৎ করে আমি অজ্ঞান হয়ে যাই। সেই ক্ষেত্রে কি হয় যে হার্টে যে ইলেকট্রিক্যাল সিস্টেম যেটা মাসেলে সাপ্লাই করছে, যার জন্য হার্টটা কন্ট্রাক্ট করছে, সেটা হঠাৎ করে অত ফোর্সফুলি কন্ট্রাক্ট করে না, যার জন্য ব্রেনে ব্লাড পৌঁছচ্ছে না, তো আমার মাথা ঘুরে যায় বা আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। তো সেই ক্ষেত্রে পেসমেকার দরকার হয়। তো সেই ক্ষেত্রে যে ট্রিটমেন্ট, সেই ক্ষেত্রে যে খাওয়া দাওয়া বা যেই পরিমাণে ওনার এক্সারসাইজ করতে হবে সেটা হচ্ছে পুরো আলাদা। হার্ট ব্লক ক্ষেত্রে যে এক্সারসাইজগুলো করতে হবে সেটা হচ্ছে পুরো আলাদা, আর যে খাওয়া দাওয়া খেতে হবে সেটা পুরোই আলাদা। হার্ট ব্লক ক্ষেত্রে আমি বলে দিই, বেশিরভাগ আমরা ট্রাই করি যে 3 মাস একদমই লো ফ্যাট লো কার্বোহাইড্রেট ডায়েট যেন পায় পেশেন্টরা, হ্যাঁ, তাদের সেটাই আমরা বেশি এনকারেজ করি। আর দিনে 3 বেলা হাঁটা হচ্ছে একদম মাস্ট যাদের হার্ট ব্লক আছে। তাতে কি হবে, হার্ট ব্লকের পরিমাণটাও ধীরে ধীরে কমবে, ওষুধের ডিপেন্ডেন্সিটাও ধীরে ধীরে কমবে, অ্যান্ড পরবর্তীকালে কোনো অ্যাডভার্স ইভেন্ট, মানে কোনো এরকম ঘটনা যেন না ঘটে যাক যার জন্য আরও বেশি প্রবলেমটা বেড়ে যাক হার্ট ব্লকের জন্য, সেরকমও সেই জিনিসগুলো অ্যাভয়েড হয়। মানে আপনি পুরো রিহ্যাবিলিটেশন পুরোটাই বলে দিলেন। একদম এখান থেকে যেটা আমি জানতে চাইছিলাম যে আমরা এই শারীরিক পুনর্বাসনটা কি, পুনর্বাসনের রিহ্যাবিলিটেশন, এটা আমরা কিভাবে পুনরুদ্ধার করব, মানে রিকভারি, সেটাই আপনি তো বলে দিলেন। একদমই তাই। তো কার্ডিয়াক রিহ্যাবিলিটেশনে ওটা হচ্ছে খুবই একটা পাইওনিয়ার জিনিস, মানে যে কোনো একটা বড় প্রযোজ্য ভাবে, হ্যাঁ, একটা সুপার স্পেশালিটি হসপিটাল যেখানে কার্ডিওলজি, কার্ডিওথোরাসিক সার্জারি আছে, যারা বাইপাস করছে, ভালভগুলো রিপ্লেস করছে বা অ্যাঞ্জিওপ্লাস্টি করছে, পেসমেকার করছে, আইসিডি করছে, হ্যাঁ, এরা করছে, তাদের সেই ক্ষেত্রে তো ওদের সেই যেটা প্রয়োজন হয় সেটা ডেফিনেটলি একটা ইমার্জেন্সি সিচুয়েশন, একটা হার্টের ব্যথা নিয়ে
নিয়ে আসছে পেশেন্টটা, বা হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছে আর উঠছে না, সেই পেশেন্টের ইমিডিয়েটলি সেই ইন্টারভেনশনগুলো দরকার হয়, যেমন সার্জারি বা এরকম প্রসিজার যেটা ক্যাথ ল্যাবে হয় সেইগুলো দরকার হয়, কিন্তু পরবর্তীকালে যেন এরকম ইভেন্ট না ডেভেলপ করে যায়, বা যে বাইপাস সার্জারি যেটা আপনার হয়েছে সেটা আবার যেন না ব্লক হয়, যে স্টেন্টটা বসেছে সেই জায়গায় আবার কোনো অসুবিধা না চলে আসে, সেই জন্য রিহ্যাবিলিটেশনটা দরকার। যারা এরকম রোগ নিয়ে আসে তারা অ্যাকচুয়ালি, এটা তো 1-2 দিনে ডেভেলপ হয় না, এটা একটা ক্রনিক জিনিস, এটা অনেক দিন ধরে হয়, তার সেক্ষেত্রে ওদের শারীরিক অ্যান্ড মানসিক দুদিক থেকেই ওদের এফেক্ট করে, বডিটা কমজোর হয়ে যায়, পাতলা হয়ে যায়, শুকিয়ে যায়, ভালো করে খাবার দাবার হয় না, প্লাস মেন্টালিও অনেক স্ট্রেস থাকে, ডিপ্রেস থাকে। হ্যাঁ, অনেক সেই ক্ষেত্রে আমি কি বলতে পারি যে এই মুহূর্তে আসানসোলের যে হেলথ ওয়ার্ল্ড হসপিটাল আছে পরিকাঠামোর দিক থেকে সব দিয়ে এটা বেশি নজর দেওয়া হয়। একদম সব জিনিস থেকেই বেশি নজর দেওয়া হয়। যখন এরকম কোনো ইন্টারভেনশন আসে তো আমরা এনশিওর করি ওই পেশেন্টদের যে ওরা একটা অ্যাক্টিভ লাইফস্টাইলের মধ্যে থাকুক, ভালো খাবার দাবার এনকারেজ করি, মেন্টালি কীভাবে স্ট্রেসটা কমাতে হবে সেই জিনিসগুলোকে অ্যাড্রেস করি, অ্যান্ড ওদের যে সার্জারিটা হয়েছে বা যে প্রসিজারটা হয়েছে সেটা কিভাবে লং লাস্টিং হবে, আরও ভালো থাকবে, বা দুবার আর এই রকম জিনিসের দরকার হবে না, সেইটাই আমরা বেশিরভাগ এনকারেজ মানে করি। আফটার সার্জারির পর একটা বড় সময় লাগে, বড় ভূমিকা হচ্ছে এটা রিহ্যাবিলিটেশন, যেটা 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 হয়তো আমরা ভাবি যে আমার তো অপারেশন হয়ে গেছে, আমার আর কি করার আছে, Exactly. এখানেই শেষ নয়, না, এরপরে একটা বড় পার্ট আছে, আর সেই পার্টটা একমাত্র যদি বলি পরিকাঠামোর দিক দিয়ে, মানে সাকসেসফুলি ডাক্তার এবং বিশেষজ্ঞ দিয়ে যারা আপনাদের পরামর্শ দিতে পারে তারা হচ্ছে আসানসোলের হেলথ ওয়ার্ল্ড হসপিটাল। এই মুহূর্তে পরিকাঠামো নিয়ে যদি বলা যায় পশ্চিম বর্ধমান কেন, কলকাতার পাশাপাশি বড় হাসপাতালগুলোকে টেক্কা দিতে পারে। একদম পরিকাঠামো নিয়ে যেগুলো আছে, আমরা এর আগে পেট স্ক্যান নিয়ে আলোচনা করেছি, সেখানেও দেখেছি অদ্ভুত অদ্ভুত তথ্য উঠেছে, এবং যে অভিনব আধুনিক যে মেডিকেল ইকুইপমেন্ট সেটাও আমাদের হেলথ ওয়ার্ল্ড হসপিটালে কিন্তু এই মুহূর্তে সবচেয়ে উল্লেখযোগ্য। ডাক্তারবাবু, আমাদের প্রোগ্রাম একদম শেষের দিকে, আমরা জানি পুনর্বাসন অর্থাৎ রিহ্যাবিলিটেশনের একটা বড় ব্যাপার কাজ করছে, আপনার কাছে জানতে চাইবো যেটা হচ্ছে সুস্থ থাকার জন্য, একদম সুস্থ থাকার জন্য একটা মানুষ তার হার্টকে সচল রাখতে সে কি করবে? তো সেই ক্ষেত্রে কি করব ইজ আমরা মডারেট অ্যামাউন্ট অফ এক্সারসাইজ করব, ভালো খাবার দাবার খাবো যেটা রিচ ইন ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, হ্যাঁ, কার্বোহাইড্রেট ইনটেকটা লিমিট করব অ্যান্ড ফ্যাট ইনটেকটা কম করব, ঠিক আছে। আর মডারেট এক্সারসাইজ আমি এই জন্য বললাম কারণ না, আপনি ভালো খাবার বলতে কোন খাবারের কথা বললেন? ভালো খাবার মানে চিকেন, মাটন তো শুড বি অ্যাভয়েডেড, মানে খেতে পারেন, সবই খেতে পারেন, এরকম কোনো বারণটা একটা লিমিট রেখে বয়স অনুযায়ী, এক্স্যাক্টলি বয়স অনুযায়ী, মানে আমি ধরুন আমি মাটনটা 2 সপ্তাহে একবার খেলাম বা মাসে একবার খেলাম, সেই পরিমাণটা খাওয়া যাবে। চিকেন আমি সপ্তাহে 2 দিন খেলাম, 3 দিন খেলাম, সেই পরিমাণ খাওয়া যাবে। মাছটা ডেইলি খেতে পারি, বিকজ মাছ ইজ ভেরি গুড ফর হেলথ অ্যান্ড হার্ট, দুজনেই জন্য খুবই ভালো। এক্সারসাইজ যেটা আপনার মডারেট অ্যামাউন্ট বললাম 30 মিনিটস 3 কিলোমিটার সেরকম হাঁটতে হবে, তার বেশি অনেকজনই করে, কিন্তু সেটাও মডারেট মানে মনিটরড এক্সারসাইজ যেন হতে হবে, সুপারভাইজড এক্সারসাইজ যেন হয়, হ্যাঁ। আর এই দ্যাটস ইট আর কি। একদম। তাহলে আমরা আজকে সত্যি হার্ট নিয়ে আলোচনা করলাম, আপনাদের কেমন লাগলো বলুন তো? সত্যি কথা বলবো, আপনাদের সুস্থ রাখার জন্যই কিন্তু আমাদের এই অনুষ্ঠান, আর এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আর ছোট্ট করে যে বার্তাগুলো আমরা দিতে গেলাম, আপনার হৃদয় যেটার জন্য আপনি বেঁচে আছেন, যেটার জন্য আপনি হাসি মুখে আপনার অনুভব করতে পারছেন, ভালো মন্দের অনুভব করতে পারছেন, বেঁচে থাকার অনুভব করতে পারছেন, সেই যন্ত্রটাকে সুস্থ রাখতে গেলে কতগুলো ধারা, আপনার খাবারটাকে একটা টাইমিংয়ের মধ্যে বেঁধে রাখতে হবে, সময় করে খেতে হবে, টাইমিং করে, বেশি খাবার নয়, খাবার একটা পরিমাণগত খেতে হবে, সেই খাবারের একটা সিস্টেম থাকতে হবে। শরীর চর্চা, নিয়মিত শরীর চর্চা করতে হবে। 40 থেকে শুরু হয়ে যায় আমাদের কিন্তু প্রত্যেকেরই হার্টের ছোটোখাটো সমস্যা, বুকে ব্যথা মানেই হার্ট নয়, এই অনুষ্ঠান থেকে উঠে এসছে। তবে বুকে ব্যথা হলে অবজ্ঞা নয়, অবশ্যই আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে। এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আপনার হৃদয় যাতে সুস্থ থাকে, আর যে কোনো রকমের সমস্যা যখনই মনে হবে, হৃদয়গত কোনো সমস্যা বা আপনি অপারেশন করেছেন তারপরে কোনো সমস্যা হচ্ছে, তাহলে একটা সেন্টার কিন্তু আছে, সেটা হচ্ছে হেলথ ওয়ার্ল্ড হসপিটাল, আসানসোল এবং দুর্গাপুর। আজকে অনুষ্ঠান আমরা শেষ করব। ডাক্তারবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ এখানে আসার জন্য। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।